আজকের গল্পটি এমন একজন মানুষকে নিয়ে যে 438 দিন প্যাসিফিক ওশানে জীবন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত বেঁচেছিলেন। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। 14 মাস পর সে ফিরে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেন সে আত্মহত্যা করেছিল গল্পটি আজকে আমরা জানব। প্যাসিফিক ওশানের নাম শুনেই মানুষ এমনিতেই অনেক ভয় পেয়ে যায়। পৃথিবীর 71% পানি, যা 4টি মহাসাগরের মধ্যে ভাগ হয়ে গেছে। নামগুলো হচ্ছে আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়ান এবং আর্কটিক। সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্যাসিফিক। এটা এত বড় যে মোট জমিনের 165 মিলিয়ন বর্গ কিলোমিটার, যেখানে প্যাসিফিকেশনের মহাসাগর 148 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই মহাসাগরের মধ্যে কিছু ছোট ছোট আইল্যান্ড আছে যেখানে পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত যেতে পারেনি। প্যাসিফিকেশনে কেউ যদি ওখানে হারিয়ে যায়, তাকে উদ্ধার করাটা বলতে গেলে একরকম অসম্ভব ব্যাপার। প্যাসিফিকেশনে 14 মাস পর্যন্ত জীবিত থাকা ব্যক্তিটির নাম হচ্ছে হোজে সালভাদোর আলভারেঙ্গা। এই লোকটার একটা 7 ফুটের একটা বোট ছিল, যার ভিতরে লম্বা হয়ে শোয়াও যেত না, কিন্তু এই লোক 1 বছরের বেশি সময় এই বোটের ভিতর বেঁচেছিল। সাগরের ভয়ানক পরিস্থিতিগুলো মোকাবেলা করেছে এবং ওয়ার্ল্ড রেকর্ডও করেছে। অন্য কেউ আজ পর্যন্ত এই রেকর্ডও ভাঙতে পারেনি। হজের ভাগ্য খারাপ ছিল, যে কারণে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল। এটা 2012 সালের ঘটনা, যখন হজ 36 বছর বয়স ছিল। ওর পেশা ছিল মাছ ধরা। মেক্সিকোর কোস্টেজলস গ্রামে বসবাস করত। 2012 সালের নভেম্বর মাসে 17 তারিখে হজ তার এক বন্ধুকে নিয়ে মাছ ধরার জন্য বের হয়। সাথে সেই 7 ফুটের লম্বা বোটটা নিয়ে যাওয়া খুব বেশি দূরে যে মাছ ধরা সম্ভব ছিল না, কারণ ওটাতে একটা মাত্র ইঞ্জিন ছিল এবং একটা ফ্রিজ ছিল, যেখানে খুব বেশি মাছ স্টোর করা যেত না। সেজন্য দুজনেই 30 ঘন্টার মধ্যে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। মেক্সিকোর সাহিল থেকে 120 কিলোমিটার দূরে যেয়ে তারা জাল ফেলেছিল। হঠাৎ করে তারা সমুদ্রের একটা বড় তুফান তাদের দিকে ধেয়ে আসতে দেখতে পায়। জীবন বাঁচাতে তারা তাদের মাছ ধরার জাল ফেলে দিয়ে ফুল স্পিডে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সাহিল থেকে 20 কিলোমিটার আগে তাদের ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়। তুফান ওদের থেকে অনেক দূরে ছিল, যদিও একটা রেডিও ছিল যেটার মাধ্যমে ওরা ওদের বসকে ওদের লোকেশন জানাচ্ছিল এবং অপেক্ষা করছিল ওদের বসের রেসপন্সের জন্য। ভাগ্য এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত রেডিও ব্যাটারি পর্যন্ত ডাউন হয়ে গিয়েছিল। একদিকে ওরা ওদের সাহিল শহর দেখছিল, আরেকদিকে তুফান ওদের দিকে এগিয়ে আসতে দেখছিল। তুফান এবং বাতাসের বেগ এতটা বেশি ছিল যে ওদের নষ্ট হওয়া ইঞ্জিনের বোটটি সাহিল থেকে দূরের দিকে নিয়ে যাচ্ছিল। ওদের বসের মেসেজ যখন আসছিল, তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বস ওদেরকে খোঁজার জন্য একটা সার্চ পার্টি পাঠিয়েছিল, কিন্তু ওরা অনেক দূরে চলে গেছিল। ততক্ষণের মধ্যে তুফানের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওরা বুঝতে পারছিল না যে সাহিল কোথায় আর ওদের বোট কোথায়, বা কোথায় যাচ্ছিল। ওরা কোনো কিছুই বুঝতে পারছিল না। 5 দিনের মধ্যে ওদের বোট 450 কিলোমিটার দূরে সাহিল থেকে দূরে পৌঁছে গিয়েছিল। বোটটি ছোট ছিল যে ওদেরকে খুঁজে পাওয়া খুব দুরূহ কাজ হয়ে গিয়েছিল সার্চ পার্টির জন্য। ওদের কাছে কোনো ফ্লায়ার গান ছিল না বা কোনো আগুন ছিল না যে ওরা ওদের লোকেশন আগুন জ্বালিয়ে সার্চ পার্টিকে সিগন্যাল দেখানোর চেষ্টা করতে পারত। দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে ভাবছিল যে তাদের মনে হয় বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই বাকি নেই। 2 দিন আগেই ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল। মাছ ধরার জন্য ওদের কাছে তেমন কিছুই ছিল না, কারণ ওদের জাল ওরা অনেক আগেই ফেলে রেখে এসেছিল। হঠাৎ করে একটা পাখি ওদের বোর্ডের মধ্যে এসে বসে। দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে কিছু না চিন্তা করেই পাখিটা ধরার চেষ্টার জন্য পাখিটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পাখিটা ধরতে পারেনি শেষ পর্যন্ত। এরপর ওরা ভাবতে থাকলো পাখিটা মনে হয় আবার আসবে, এবং ঠিক একটু পরেই আরেকটা পাখি এসে বসলো। ওরা শেষ পর্যন্ত পাখিটা ধরতে সফল হয়ে যায়। এভাবেই ওরা পাখি ধরে ওদের পেটের ক্ষুধা মেটানোর চেষ্টা করেই যেতে থাকলো। যেহেতু সমুদ্রের পানি খাওয়ার যোগ্য ছিল না, তাই ওরা প্লাস্টিকের বোতলের ভিতরে বৃষ্টির পানি জমানো শুরু করলো, যে পানি খেয়ে ওরা বেঁচে থাকলো। কিন্তু যখন বৃষ্টি হতো না, তখন ওরা মাছ আর কচ্ছপের রক্ত খেয়ে তৃষ্ণা মেটাতো, কিন্তু তাও যখন কচ্ছপ বা মাছ ধরতে পারতো। ওরা এই কয়দিন যে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছিল, সেটা কল্পনা করা আমাদের জন্য দূরেরও ছিল যে ওরা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। হজের বন্ধুটি 4 মাস পরে এই যন্ত্রণা সহ্য করতে না পারে সুইসাইড করে ফেললো। এখন বোর্ডে শুধু হজ একাই বেঁচে ছিল, আর এই কষ্ট এবং যন্ত্রণা দিন পার করছিল। চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই দেখছিল না।
এবং ওর বেঁচে থাকার ভাবনাটাও মন থেকে দূর হয়ে যাচ্ছিল। যেমন তেমনভাবে ওর দিন পার করে যাচ্ছিল। ম্যাপ লোকেশন অনুযায়ী হাজ এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে প্যাসিফিক ওশানের সবচেয়ে নিরিবিলি নিশ্চুপ জায়গা ছিল, কারণ ওখান দিয়ে শুধুমাত্র কার্গো শিপ যাতায়াত করত। মেক্সিকো ছেড়ে এসে ইতিমধ্যে 6 মাস সময় পার হয়ে গিয়েছিল। 2 মাস আগে ওর বন্ধুকে হারিয়ে ফেলেছিল। এসবের ভেতর দিন পার করেও অনেক ফার্স্টেড হয়ে গিয়েছিল। এর মধ্যে একদিন ও একটা কার্গো শিপ দেখতে পেল। 6 মাসের মধ্যে এই প্রথম ও একটা শিপ দেখতে পেল। শিপ দেখা মাত্র ওর মধ্যে বেঁচে থাকার শেষ আকুতি, শেষ সম্ভাবনা ভেসে উঠল। হাজ কার্গো শিপকে সর্বরকমের ইশারা দেওয়ার চেষ্টা করলো, সিগন্যাল পাঠানোর চেষ্টা করলো। দুর্ভাগ্য এতটাই ছিল যে শিপ কোনোভাবেই ওকে দেখতে পারলো না। অনেক দূর থেকে এত ছোট বোট নজর করতে পারেনি, কোনো সিগন্যালও দেখতে পারেনি। কিছুক্ষণের মধ্যে শিপ আরও অনেক দূরে চলে গেল। এতেও ভাবতে লাগলো ওর মনে হয় ভাগ্যে মৃত্যুই লেখা আছে শেষ পর্যন্ত। আপনি চিন্তা করেন 6 মাস যাবৎ এমন একটা জায়গাতে আছেন যেখানে কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা লম্বা সময় পর শিপ দেখে একটা আশা পেয়েছিল, কিন্তু শিপ থেকে কেউ ওকে দেখতে পায় নাই। তখনও অনেক বেশি নিরাশ হয়ে পড়ে। এর মধ্যে 11 মাস পার হয়ে গেল এবং বোটটি 8000 কিলোমিটার যাত্রা করে ফেলেছিল। এর মধ্যে ওর কাপড় চোপড়ও ফেটে গেল। সানলাইট থেকে বাঁচার জন্য ওর কাছে একটা আন্ডারওয়্যার ছাড়া কিছুই বাকি ছিল না। এমন একটা সময় চলে আসলো যখন ভাগ্য হাজের পক্ষে কাজ শুরু করলো। 30শে জানুয়ারি 2014। 14 মাস পর পানির মধ্যে ডাব ভেসে যেতে দেখলো। ও ভাবলো যে ডাব যেহেতু ভেসে যাচ্ছে তার মানে আশেপাশে কোনো একটা আয়ারল্যান্ড আছে। কিছুক্ষণের মধ্যে চোখের সামনে একটা দ্বীপ দেখতে পেল। ভয়েও ভাবতে লাগলো আয়ারল্যান্ডও ওর থেকে মিস না হয়ে যায়। সেজন্য বোট থেকে পানিতে নেমে সাঁতরে আয়ারল্যান্ডে যাওয়ার চেষ্টা করলো এবং অবশেষে দ্বীপে যেয়ে পৌঁছালো। 14 মাস পর এই প্রথম মাটিতে পা রাখলো। দ্বীপের মধ্যে ও ছোট একটি বিচ হাউস দেখতে পায়। সেখানে ওখানকার লোকাল লোকজন থাকতো। 438 দিন পর এই প্রথম ওর সাথে কোনো মানুষের কথা হওয়ার সম্ভাবনা তৈরি হলো। এটা একটা মার্শাল আয়ারল্যান্ড। এটা নিরিবিলি যোগাযোগবিহীন দ্বীপ ছিল যাকে ইবোনেটর্নি বলা হয়। স্টার্টিং পয়েন্ট থেকে এটা 11,000 কিলোমিটার দূরে ছিল। ওর ভাগ্য ভালো ছিল যে ও আয়ারল্যান্ড পর্যন্ত পৌঁছেছিল। শেষমেশ কোনো রকম যদি এই আয়ারল্যান্ডটাও ওর সামনে না পড়তো তাহলে ওর নেক্সটে যে পড়তো সেটা ছিল ফিলিপুঞ্জ, আরও 5,000 কিলোমিটার দূর ছিল। শেষমেশ আজকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো এবং বাড়িতে পৌঁছেও ও নতুন একটা সমস্যার সম্মুখীন হলো। 438 দিন নামে ও একটা বই প্রকাশ করেছিল, কিন্তু ও সাথীকে খুন করার দায় নিয়ে ওর নামে একটা কেস ফাইল করে দেওয়া হয়েছিল। হাজে লিখেছিল ওর সাথে আত্মহত্যা করেছিল। ওর পক্ষে কোনো প্রমাণ ছিল না যে ওর সাথে আত্মহত্যা করেছিল বা ও খুন করেনি, এরকম কোনো প্রমাণ যেহেতু ছিল না, শেষমেশ ওকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেলে একাকিত্ব সহ্য করতে না পেরে হাজও শেষ পর্যন্ত আত্মহত্যার পথেই বেছে নেয়। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে সমর্থন করুন। ধন্যবাদ। দেখা হবে আরও কোনো ভিডিওতে।